আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় পুতুলেরও ৫ বছরের সাজা। এভাবে জমি নেয়া সম্পদের প্রতি সাবেক প্রধানমন্ত্রীর লোভের বহিঃপ্রকাশ। একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে ৪ বারের প্রধানমন্ত্রী, উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ উপদেষ্টা পরিষদের। দুদক সংশোধন অধ্যাদেশ অনুমোদন। সম্পদের হিসাব দিতে হবে কর্মকর্তাদের। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সমন্বয় করবে ইসি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ মাঠে থাকবে সেনাবাহিনী। আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন পতিত সরকার প্রধান, বললেন রিজভী। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার দোয়া মোনাজাত। উপদেষ্টা পদ ছেড়ে ভোটে দাঁড়াবেন আসিফ মাহমুদ। কোন দলের প্রার্থী হবেন খোলাসা করতে চান না এখনই। যে বা যারাই নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন। কোনো কিছুই তো এখনো ফাইনাল হয়নি, ডেটও ফাইনাল হয়নি, শিডিউল ঘোষণা, তো সবকিছু ফাইনাল হোক আস্তে ধীরে। প্লট দুর্নীতির পৃথক ৩ মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকেও দেওয়া হয়েছে ৫ বছর করে সাজা। জালিয়াতি করে প্লট পেতে শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছেন সেই ১৭ জন রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন। রায় ঘোষণার পর দুদক আইনজীবীরা বলছেন, শেখ হাসিনার ২১ বছরের দণ্ডাদেশে সন্তুষ্ট নন তারা। সাধারণ কিংবা বিশেষ, রাজুকের নিয়ম মানার পরও তদবির ছাড়া প্লট পেতে ব্যাগ পোহাতে হয় যে কাউকে। সেখানে পূর্বাঞ্চলের অতি মূল্যবান রাজুকের ৩টি প্লট অতি গোপনে ক্ষমতার অপব্যবহার করে বাগিয়ে নেন শেখ হাসিনা ও তার পরিবার। শেখ হাসিনার প্লট দুর্নীতির অভিযোগ আদালতে গড়ায় এমন একটি সময়ে যখন অভ্যুত্থানের মুখে পালিয়ে তিনি অবস্থান নেন ভারতে। আর ৮ মাসের বিচার কার্য শেষে শেখ হাসিনার সেই প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা হয় ঢাকার বিশেষ জজ আদালত ৫-এ। রায়ের আগে অভিযোগগুলো পড়ে শোনান বিচারক। শুরুতেই শেখ হাসিনার প্লট দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানান, ব্যাখ্যাও তুলে ধরা হয়। আদালত বলেন, সাধারণ কিংবা বিশেষ প্লট বরাদ্দ পেতে আবেদনকারীকে অবশ্যই আইনজীবীদের মাধ্যমে নোটারি করে হলফনামা দিতে হয়। কিন্তু সংবিধানের রক্ষক হয়েও স্বাভাবিক প্রক্রিয়ায় আবেদন করেনি শেখ হাসিনা। রাজুকের বিধিনিষেধ অমান্য করেই জালিয়াতির মাধ্যমে হলফনামা দাখিল করেন নির্দিষ্ট সময়সীমার শেষ মুহূর্তে, তাও জাল হলফনামা। রাজুক ও গণপূর্তের কর্মকর্তারা সব জেনেও নিশ্চুপ ছিলেন বলে জানিয়েছেন আদালত। পরে দুদকের করা প্লট দুর্নীতির আলাদা ৩ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতারণা ও অসৎভাবে সম্পত্তি অর্জন প্রমাণিত হয়েছে বলে জানান আদালত। সেই অভিযোগে তার ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি ৩ লাখ টাকার অর্থদণ্ড করেন। ৩টি মামলায় ২১ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। যারা এই 3টি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই ক্রমান্বয়ে, যার প্রথম মামলায় সাজা যদি ৩ বছর হয়ে থাকে পরবর্তী ২ মামলা ৩ বছর ধারাবাহিকভাবে খাটবে, একত্রে না। একই মামলায় শেখ হাসিনা পুত্র জয় ও কন্যা পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায় আমাদের প্রত্যাশিত অনুসারে হয় নাই। আমরা পরবর্তীতে আমাদের দুর্নীতি দমন কমিশনের সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীকে দিক নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর সমন্বয় করবে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু করতে সাইবার সিকিউরিটি সেলও গঠন করবে ইসি। দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে এসব কথা জানান ইসির সিনিয়র সচিব। সেনাবাহিনী কোন দায়িত্বে থাকবে তা চূড়ান্ত না হলেও ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসল ইসি। বৈঠকে যোগ দেন ৩ বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা হয় ভোটের আগে ও পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়ে। বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনে ৩ ধরনের কৌশলে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে: স্ট্যাটিক, মোবাইল কম্পোনেন্ট ও সেন্ট্রাল রিজার্ভ। আইন শৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্যবারের মতন দিক নির্দেশনা দিবেন। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। বৈঠকে আলোচনা হয় পার্বত্য চট্টগ্রামে মোবাইলের ব্যবহার বাড়ানো নিয়ে। সেই সাথে বডি ক্যামেরায় ইন্টারনেট সেবা সহ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করা হবে বলেও জানান ইসি সচিব। সাইবার সিকিউরিটি সেল
যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মনিটর করা হবে, যে অপতথ্য সংস্কৃতি থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। তথ্য মন্ত্রণালয়, সিআইডি এবং অন্যান্য যে এজেন্সিজের যে ফ্যাক্ট চেকের ব্যাপারে যে সমস্ত সক্ষমতা আছে সেগুলো নিয়েও আমরা কোঅর্ডিনেট করব। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারো কাছ থেকে কোনো ধরনের আতিথেয়তা নিতে পারবে না বলেও জানানো হয়। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আচরণবিধির আওতায় আনতেও কাজ করবে তারা। তাদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ইনএড টু সিভিল পাওয়ার যেটা দেওয়া হয়েছে সেটা কন্টিনিউ করবে। সচিব আখতার আহমেদ জানান, পোস্টাল ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত পুরো সময় আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। বিকেলে আরেক দফা মিডিয়ার সামনে হাজির হয়ে তিনি জানান, শুক্রবার থেকে আবারও ওমান, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও কাতার এই 7টি দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। আমরা অগ্রসর হব, প্রবলেমটাকে সলভ করব। শেখ হাসিনার রায়ে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ কিংবা আদালতকে প্রভাবিত করার ঘটনা নেই, এমনটাই জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেশের আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন পতিত সরকার প্রধান। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 24-এর গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে একটি পক্ষ, অথচ সবচেয়ে বেশি গ্রেপ্তার ও শহীদ হয়েছে বিএনপি নেতাকর্মীরা। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এই দিনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডাক্তার শামসুল আলম খান মিলন। 35তম শাহাদাত বার্ষিকীতে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ডাক্তার মিলনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য, যেখানে আলোচকরা তুলে ধরেন 90 ও 24-এর প্রাসঙ্গিকতা। সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী নির্বাচন 24-এর অভ্যুত্থানেরই অংশ। আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটা এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না, আর কি একেবারে নিরপরাধ আর কি। সব দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতাও আছে, যাতে আমরা সংশোধন করতে পারি। বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই। এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে। জাতীয় নির্বাচনের তারিখ ও তফসিল চূড়ান্ত হলে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি। তবে কোন দল থেকে নির্বাচন করবেন এর জবাব এখনই দিতে চান না আসিফ মাহমুদ। বলেন, 2 ছাত্র উপদেষ্টা ছাড়াও সরকারে থাকা 2-1 নির্বাচনে অংশ নিতে পারেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের দুর্নীতি অনুসন্ধান করে দুদক কিন্তু পেলে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন। ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন, সেই অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এই অবস্থায় নির্বাচনে অংশ নিলে কবে পদত্যাগ করবেন এ নিয়ে প্রশ্ন ছিল এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে। জানান, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, পদত্যাগের সিদ্ধান্ত নেবেন সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে। যে বা যারাই নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন।